नमस्कार बंधुरा वेलकाम बैक टू सोम्स क्लासरूम। आजकेर भिडियोते आमरा आगेर दिन जेखानटाते शेष करेछिलाम तार परेर जायगाटा थेके आमरा आलोचना करब। अर्थात आजकेर भिडियोते आमादेर जे पार्टटा आलोचना करा होबे सेटा हच्छे एकक आधान की, कुलम्बेर सूत्रेर भेक्टर रूप, तড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই বিষয়গুলোর উপর আলোচনা করবার মেইনলি চেষ্টা করব। যদি পারা যায় এর সাথে আরো কিছু টানবো তো সেটা চেষ্টা করব। তো ফার্স্টে কথা না বাড়িয়ে আজকে মেইন জায়গায় চলে আসি, যেটা হচ্ছে তোমাদের প্রথম যেটা আমরা আলোচনা করব যেটা নিয়ে, সেটা কি, সেটা হচ্ছে একক আধান। ঠিক আছে, একক আধান যে জিনিসটা, সেই একক আধানের কনসেপ্টটা আজকে আমরা ফার্স্টে ভালো করে বুঝে নেব। একক আধান জিনিসটা কি, দেখো আমি একটুখানি ভালো করে তোমাদেরকে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা ঠান্ডা মাথায় শুনলে নিশ্চয়ই বুঝতে পারবে যে একক আধান জিনিসটা কি। একটুখানি ভালো করে বোঝো, বুঝতে পারবে। দেখো যে আমরা যে কুলম্বের সূত্রের যে ফর্মুলাটা দেখেছিলাম না, সেটা কি ছিল, F = 1/k Q1 Q2 বাই হচ্ছে R²। এটা কখন দেখেছিলাম? এটা দেখেছিলাম যখন আমরা সিজিএস মেথডে কথা বলছিলাম। সিজিএস মেথডে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল হয় সেটা নিয়ে যখন কথা বলছিলাম তখন দেখেছিলাম এফ এর মান হয় 1/k Q1 Q2 বাই R²। আশা করি আগের দিনের যে খাতাটা সেটা নিশ্চয়ই তোমাদের কাছে আছে, বা না থাকলেও তোমরা হয়তো বাড়িতে সেই জিনিসটা প্র্যাকটিস করেছো। আর যখন আমরা এসআই পদ্ধতিতে যখন আমরা কথা বলছিলাম তখন আমরা দেখেছিলাম যে এফ এর মানটা হয় 1/4πε0। ঠিক আছে, যদি এটা বায়ু মাধ্যমে হয় তাহলে 1/4πε0, আর এখানে Q1 Q2 বাই হচ্ছে কি, বাই হচ্ছে R²। এটা এসআই পদ্ধতিতে এবং হচ্ছে বায়ু মাধ্যমে। আমি এখানেও কি করব, আমি এখানেও এটাকে বায়ু মাধ্যম নিয়ে করব। আর যখন বায়ু মাধ্যম নিয়ে করা হয় সিজিএস পদ্ধতিতে তখন কে এর জায়গাতে আমরা কত পুট করি, তখন আমরা 1 পুট করি। ঠিক আছে, এবার আমরা কিভাবে একক আধানের সংজ্ঞা ডেফিনেশন কিভাবে রেডি করব সেটা দেখো, তোমরা খুব তাড়াতাড়ি ইজিলি বুঝতে পারবে। তো এবার দেখো, এবার আমি কি বলছি, আমাকে যখন বলেছি একক আধানের সংজ্ঞা বলতে, আমি আগে কি করছি, কিছু জিনিস আমি তোমাদের সামনে লিখবো। কোনো কোয়েশ্চেন করবে না যে কেন লেখা হচ্ছে, আগে লেখো, লেখাটা দেখো কি করা হচ্ছে সেটা ভালো করে বোঝো, তারপরে তোমরা আমাকে কোয়েশ্চেনটা করো। দেখো আমি বলতে চাইছি যে আমরা বার করতে চাইছি একক আধান, তাই তো? কাকে একক বানাতে চাইছি? আধানটাকে একক বানাতে চাইছি। আধানকে যদি একক বানাতে চাই তাহলে বাকি যা ডেটা আছে সব ডেটার জায়গাতে আমাকে কত পুট করতে হবে? 1 পুট করতে হবে। আর আমরা একক আধানের কথা বলছি, মানে একটা আধান, সেই আধানটা একক মানে এক একক পজিটিভ আধান না নেগেটিভ আধান নিয়ে কথা বলছি, তাই তো? তাহলে আমরা একটা কাজ করছি, যেটা বলছি সেটা আগে চুপচাপ পুট করো। সেটা কি? সেটা হচ্ছে সবার আগে, যেহেতু এটা বায়ু মাধ্যমে হিসাব করা হবে, তো বায়ু মাধ্যমের জন্য আমরা কে এর জায়গাতে কত পুট করব? 1 পুট করব। দেন এফ এর জায়গাতে আমরা কত পুট করব? 1 পুট করব। Q1 আর Q2 দুটোকেই আমরা কি ধরে নেবো? আমরা দুটোকেই সমান ধরে নেবো, যেটাকে Q ধরে নেবো। আর আর এর জায়গাতে যে ডিস্টেন্সটা সেটাকে আমরা 1 ধরে নেবো। দেখো আমরা কি করতে চাইছি, ভালো করে বোঝার চেষ্টা করো এই জায়গাটা। আমরা Q1 আর Q2 এর জায়গাতে কত পুট করব? Q পুট করব। ঠিক আছে, যেহেতু বায়ু মাধ্যমে আছে তাই জন্য কে এর জায়গাতে 1 পুট করব। এবার ফোর্সের জায়গাতে যদি 1 পুট করে দিই আর আর এর জায়গাতে যদি 1 পুট করে দিই তাহলে আমরা কিউ এর যে ডেফিনেশনটা সেটা আমরা বার করতে পারবো। দেখো কিভাবে করছি, আগে ভালো করে বোঝো, আমি সব বুঝিয়ে দেবো কি করে হচ্ছে, কেন হচ্ছে, সব বুঝতে পারবে। দেখো এখানে আমরা কি করলাম, আমরা এফ এর জায়গাতে কত পুট করব বলেছি? এফ এর জায়গাতে 1 পুট করব বলেছি। তাহলে এফ এর জায়গাতে 1 পুট করলাম, 1 আছে। দেখো কে এর মান কত? কে এর মান 1, কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে। তাহলে 1 পুট করলাম ইনটু Q1 আর Q2। Q1 আর Q2 এর ভ্যালু কত? Q। তাহলে এখানে Q1 এর জায়গাতে Q পুট করব, আর Q2 এর জায়গাতে কত পুট করে দেবো? Q পুট করে দেবো। আর আর এর জায়গাতে কত পুট করব? আর এর জায়গাতে 1 পুট করব। ঠিক আছে, এবার দেখো এই একগুলো গিয়ে, এই দুটো এক গিয়ে এই একের সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে এসে যাবে 1 ইকুয়াল টু এসে যাবে Q আর Q এর গুণ, মানে হচ্ছে এসে যাবে Q²। এবার এখানে Q² এর মান কত তাহলে চলে আসলো? ঘুরিয়ে বললে 1 আসলো। তাহলে পুরো কথাটাকে যদি ঘুরিয়ে বলি তাহলে কিউ এর মান আসলো হচ্ছে +-1, কারণ স্কোয়ারটা তুলে দিলে পাশে রুট হয়, তোমরা সবাই জানো রুট হলে +- আসে। এইটুকু অঙ্ক তোমরা নিশ্চয়ই ছোটবেলা থেকে শিখে আসছো, আমি আর এইটা আমি বললাম না। কি বললাম বুঝতে পারলে? আরে ভাই এখান থেকে অনেকে কোশ্চেন করে কি করে হলো, আরে ভাই Q² এর যদি 1 হয় তাহলে শুধু কিউ কি হবে? √1। এবার যেখানে রুট দেবে তার আগে তো +- লাগাতে হবে, তো রুটের জন্য আগে আমরা +- লাগিয়েছি। তো কিউ এর যে মানটা এসছে সেটা বেরিয়েছে হচ্ছে √+-1 এসছে। দেখো আমরা কি করেছি, আমরা যে আধানের মানটা সেটা কত বার করেছি? 1 বার করেছি। দেখো আধানের আগে না একটা প্লাস এসছে, একটা মাইনাস এসছে। এই প্লাস আর মাইনাস কথাটার মানে হলো আধানটা পজিটিভ আধানও হতে পারে, আবার আধানটা নেগেটিভ আধানও হতে পারে। সেই জন্য আধানের আগে প্লাস আর মাইনাস কথাটা এসেছে। এবার দেখো এইখানে যে ডেটাগুলো পুট করলাম, তো এই পুট করা ডেটা থেকে আমি কি কি বার করতে পারছি আগে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো মন দিয়ে শুনবে জিনিসটা। দেখো আমরা আর এর জায়গাতে 1 পুট করেছি আর দুটো আধানকে কিউ ধরে নিয়েছি।
আর ফোর্সটা তাহলে কত হয়ে যাবে 1 হতে হবে, তবেই আমরা তো একক আধানের বার করতে পারবো। অনেকে বলবে স্যার এই ডেটাগুলো কেন পুট করলাম? আরে ভাই, আমি যদি কিউ এর মানটাকে 1 বানাতে চাই তাহলে বাকি ডেটাগুলোকে আমাকে কি বানাতে হবে? 1 বানাতে হবে, তবেই না আমি ডেটা বানাতে পারবো, তবেই না আমি কিউ এর মানটা 1 বানাতে পারবো। কিউ এর মান 1 বানানোর জন্য আমাকে বাকি ডেটাগুলোকে যা পুট করতে হবে আমি তাই পুট করব। এবার দেখো, তুমি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এই ডেফিনেশনটা তুমি তাহলে কি করে বলবে? বলতে হবে দুটি সমপরিমাণ বিন্দু আধান, দেখো Q1 আর Q2 দুটোই হচ্ছে সমপরিমাণ বিন্দু আধান, দুটি সমপরিমাণ বিন্দু আধান আর ইজ ইকাল টু, যেহেতু এটা সিজিএস পদ্ধতিতে করছি তাহলে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে, তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে যদি পরস্পরের ওপর এখানে 1 কিন্তু এটা ডাইন হবে, যেহেতু এটা তোমার ফোর্সের একক আর সিজিএস এ করছি, পরস্পরের ওপর 1 ডাইন বল প্রয়োগ করে, তাহলে আমরা তাকে বলবো হচ্ছে একক আধান। আমি আর একবারও বলছি, বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ বিন্দু আধান, বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে পরস্পরের উপর যদি 1 ডাইন বল প্রয়োগ করে, তাহলে আমরা যে আধানটা পাবো সেই আধানটাকে আমরা বলবো হচ্ছে একক আধান। ঠিক আছে, ধরো এই একটা বিন্দু আধান রয়েছে, এটা হচ্ছে কিউ, এখানে একটা বিন্দু আধান রয়েছে, এটা হচ্ছে কিউ। দেখো দুটো সমপরিমাণ বিন্দু আধান হলো, এই একটা বিন্দু আধান আর এই একটা বিন্দু আধান, দুটো সমপরিমাণ বিন্দু আধান হলো। এরা পরস্পর থেকে কত দূরত্বে থাকবে? 1 সেন্টিমিটার দূরত্বে থাকবে। কোন মাধ্যমে থাকবে? বায়ু মাধ্যমে থাকবে। এবং পরস্পরের উপর কত বল প্রয়োগ করবে? 1 ডাইন বল প্রয়োগ করবে। এইটা হচ্ছে ডেফিনেশন। দেখে নাও, দুটি সমপরিমাণ বিন্দু আধান বায়ু মাধ্যমে থেকে, দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে বায়ু মাধ্যমে থেকে যদি 1 ডাইন বল প্রয়োগ করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে একক আধান। এটা কোন পদ্ধতিতে? এটা অবশ্যই সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে কি বললাম? বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে যদি 1 ডাইন বল প্রয়োগ করে, তখন এই বিন্দু আধান, তখন এই দুটি আধানকে আমরা বলবো একক আধান। তুমি দেখে নাও, আধানের কত বল প্রয়োগ করছে? 1 ডাইন। কোন মাধ্যমে আছে? বায়ু মাধ্যমে। কত দূরত্বে আছে? 1 সেন্টিমিটার দূরত্বে। তাহলে দুটি সমপরিমাণ বিন্দু আধান বায়ু মাধ্যমে, ঠিক আছে, পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে যদি 1 ডাইন বল প্রয়োগ করে, তখন তাকে আমরা যে আধানটা পাই তাকে আমরা বলবো হচ্ছে একক আধান। এটা কোন পদ্ধতিতে? এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আমি আরেকবার বলছি, বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ বিন্দু আধান, এরা কোন মাধ্যমে রয়েছে? বায়ু মাধ্যমে। বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে যদি পরস্পরের উপর 1 ডাইন বল প্রয়োগ করে, তখন আমরা সেই আধান দুটিকে বলবো বিন্দু আধান। সেই বিন্দু আধানটা প্লাস আধানও হতে পারে, সরি একক আধান বলবো, সেই আধানটাকে আমরা প্লাস আধানও বলতে পারি, অথবা মাইনাসের জন্য বললে মাইনাস একক আধানও বলতে পারি। এবার এই যে পদ্ধতিটা করেছি, এটা হচ্ছে তোমার কোন পদ্ধতিতে? এটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে। এবার তোমাকে এই একই জিনিস তোমাকে বলতে পারে যে এসআই পদ্ধতিতে কত হবে সেটা বলো। ঠিক আছে, তো এসআই পদ্ধতির জন্য কি করব সেটা একটুখানি দেখা যাক। এক্ষেত্রে আমি একটা কাজ করব, আমি কি করব, দুটো বিন্দু আধান নেব, যে দুটো বিন্দু আধান হচ্ছে সমপরিমাণ বিন্দু আধান হবে, এটাও কিউ হবে, এটাও কিউ হবে। এবার পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখবো না, এবার পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখবো। ঠিক আছে, এবার আর কোন মাধ্যমে রাখবো? বায়ু মাধ্যমে। কিন্তু কথা হলো, যখন বায়ু মাধ্যমে রাখা হয় তখন এই জায়গাটা কত হয়ে যায়? 1/4 পাই এপসিলন নট হয়ে যায়। আর এই জায়গাটাতে তখন কত আসে বলো তো? 1/4 পাই এপসিলন নটের জায়গাটাতে এটাতে আসে 9 × 10⁹ আসে। ইন্টু দিয়ে এই যে Q1 আর Q2 এই দুটো আধানকে সমপরিমাণ আধান নিতে হবে, তাহলে এটাকে নিলাম কিউ ইন্টু নিলাম কিউ। এদেরকে কত দূরত্বে রাখা হয়েছে? আর এর ভ্যালু 1 মিটার দূরত্বে রাখা হয়েছে, তাই জন্য এখানে কি করব? 1 স্কোয়ার করব। এবার তোমরা ভাবো এই জায়গাটাতে কত পুট করতে হবে, যে ডেটাটা পুট করলে আমরা এই কিউ এর ভ্যালুটা 1 পাবো। এই জায়গাটা ভাবো, এই জায়গাটাই কিন্তু ভাবার হচ্ছে মেন জায়গা। এইটা যে ভাবতে পারবে তার কাছে একক আধানের ডেফিনেশন বানানো এসআই পদ্ধতিতে একদম ইজি লাগবে। তোমরা দেখো, আমরা যদি এফ এর জায়গাতে এইখানটাতে 1 পুট করি তাহলে কিন্তু হবে না, তাহলে এই 9 × 10⁹ তলায় চলে আসবে, 1/9 × 10⁹ উত্তর বেরোবে, তাহলে ওটা করলে হবে না। তাহলে এফ এর জায়গাতে আমরা একমাত্র এখানে একটাই ডেটা পুট করতে পারি, সেটা হচ্ছে 9 × 10⁻৯। এইটা যদি পুট করি তাহলে এ পাশের 9 × 10⁻৯ আর এ পাশের 9 × 10⁻৯ কেটে যাবে, মানে এখানে 1 পড়ে থাকবে। সেই জন্য আমরা কি করব, আমরা এই জায়গাটাতে 9 × 10⁹ পুট করব, তাহলে এ পাশের 9 × 10⁹ আর এ পাশের 9 × 10⁹ কেটে যাবে, একটা এসে গুণ করে দেবো, তাহলে কিউ স্কোয়ারের ভ্যালু কত দাঁড়াবে? 1 দাঁড়াবে।
আশা করি বুঝতে পারা গেছে। তাই জন্য আমি কি করলাম, এই পাশে 9 × 10⁻⁹, এই পাশে 9 × 10⁻⁹ কেটে দিলাম, আর এই একটাকে দিয়ে পাশে গুণ করে দিলাম, তাহলে 1 আসলো, 1 = q² আসলো, বা কথাটাকে ঘুরিয়ে বললে q² = 1, বা কথাটাকে আরেকটু ঘুরিয়ে বললে q = স্কোয়ারটা তুলে দিলে পাশে রুট হয়ে যাবে 1 হবে, আর রুট যখনই দিতে হয় এখানে প্লাস মাইনাস লাগাতে হয়, তাহলে q এর মান কত আসলো, q এর মান আসলো +-1 আসলো। তাহলে আমি কি বললাম, আমরা যে কিউ এর যে মানটা পাচ্ছি, আমরা কিউ এর মানটা কত পাচ্ছি, +-1 পাচ্ছি। তো এই ডেটাটা কখন পাওয়া যাচ্ছে, এই ডেটাটা তখন পাওয়া যাচ্ছে যখন আধানটাকে আমরা বায়ু মাধ্যমে রেখেছি এবং দুটো আধান সমপরিমাণ বিন্দু আধান এবং পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রেখেছি। কিন্তু যদি রাখা হয় তাহলে ওদের মধ্যে কত বল ক্রিয়াশীল হতে হবে, ওদের মধ্যে ক্রিয়াশীল যে বলটা অর্থাৎ যে ফোর্সটা হতে হবে, সেই ফোর্সটা হতে হবে হচ্ছে 9 × 10⁹ নিউটন হতে হবে। ঠিক আছে, তাহলে কি বলবো ডেফিনেশন, বায়ু মাধ্যমে, আগে বলতে হবে কোন মাধ্যমে, আগে বলে নিতে হবে, বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকলে যদি পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে একক আধান এসআই পদ্ধতিতে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার ডেফিনেশনটা ক্লিয়ার করে দিচ্ছি। বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকলে তারা যদি পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তখন আমরা যে দুটো আধান পাবো সেই আধান দুটিকে আমরা বলবো হচ্ছে একক আধান বলবো। তাহলে এবার এই কথাটা শুনে শুনে তোমরা এসআই পদ্ধতিতে একক আধানের ডেফিনেশন আর এই সিজিএস পদ্ধতিতে একক আধানের ডেফিনেশন নিশ্চয়ই তোমরা লিখে নিতে পারবে, আমাকে নিশ্চয়ই আর বলতে লাগবে না। তোমরা যখন সিজিএস পদ্ধতিতে একক আধানের ডেফিনেশন লিখবে, লেখার পর এই ক্যালকুলেশনটা তোমরা খাতার মধ্যে রাফ ওয়ার্ক হিসেবেও করবে, মাস্ট এটা করবে, এটা জরুরি, কিন্তু না হলে তোমরা পরীক্ষার সময়ও আর এটা পরীক্ষার সময় দেখাবে, আর এটা করাটা জরুরি। ঠিক আছে, আর এসআই পদ্ধতিতেও যখন তোমরা করবে তখন এই ক্যালকুলেশনটা কিন্তু খাতার মধ্যে দেখাবে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? আমি আরেকবার লাস্ট টাইম দুটো রিপিট করে দিচ্ছি আমার কথাটা শুনে শুনে। সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা আর এসআই পদ্ধতিতে একক আধানের সংজ্ঞাটা লিখে নাও। সবার আগে বলছি সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা। যখন সিজিএস পদ্ধতিতে বলবে তখন বলতে হবে বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে থেকে যদি একডাইন বল প্রয়োগ করে, তখন এই বিন্দু আধান দুটিকে একক আধান বলবো। ঠিক আছে, গল্প শেষ সিজিএস পদ্ধতিতে। এবার এসআই পদ্ধতিতে কি বলতে হবে, বায়ু মাধ্যমে, সবার আগে বলে নিতে হবে, বায়ু মাধ্যমে দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থেকে যদি পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তখন এই বিন্দু আধান দুটিকে একক আধান বলা হয়। ঠিক আছে, কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে একক আধান বলা হয়। ঠিক আছে, তাহলে এই ছিল একক আধানের ডেফিনেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্যালকুলেশনটাও বুঝতে পেরেছো, এবং যে ডেফিনেশনটা আমি তোমাদেরকে ধরে ধরে বোঝালাম সেটাও তোমরা বুঝতে পেরেছো, খাতার মধ্যে লিখে নাও। এবার আমরা নেক্সট জিনিস নিয়ে আলোচনা করি। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। দেখো, কুলম্বের সূত্রের ভেক্টর রূপটাকে বোঝবার জন্য আমাদের ভেক্টর রাশি সম্পর্কে কয়েকটা জিনিস, কয়েকটা ইনফরমেশন ছোট ছোট আকারে আগে একটু জেনে নিতে হবে। সবার আগে দেখা যাক যে একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি। যারা আমার ভেক্টরের ভিডিও দেখে এসছো তারা তো ভালোই জানো, আর যারা জানো না তাদেরকে একবার বলে দিই। একটা ভেক্টর রাশির দুটো জিনিস থাকে, সেটা তোমরা জানো, একটা হচ্ছে মান থাকে অ্যান্ড তার সাথে কি থাকে, দিক থাকে। ঠিক আছে, তার সাথে কি থাকে, দিক থাকে। যদি বলা হয় যে এ একটা ভেক্টর রাশি, তাহলে কি করতে হয়, এর মাথায় একটা এরকম ভেক্টর সাইন দিতে হয়। এই অ্যারো যে সাইনটা, এই অ্যারো সাইনটার মানে হলো ভেক্টর। ঠিক আছে, আর মান কি, মান বলতে এ যেটা থাকবে তার ফার্স্টে এরকম মড লিখতে হবে, তারপরে দিক বলতে তার পাশে এরকম ডট দিয়ে এ ক্যাপ লিখতে হবে। যদি বলা হয় সোমনাথ স্যার একটা ভেক্টর রাশি, তাহলে কি করব, সোমনাথ স্যারের মাথাতে এরকম একটা অ্যারো দেব, তারপর সোমনাথ স্যার লিখে তার পাশে এরকম একটা মড দেব, দিয়ে সোমনাথ স্যারের মাথায় এরকম একটা টুপি পরিয়ে দেবো, যেটা তোমরা আমাকে সবাই পরিয়ে থাকো। ঠিক আছে, তাহলে সোমনাথ স্যারের মাথায় কি পরিয়ে দেবো, এরকম একটা টুপি পরিয়ে দেবো, এটাকে ক্যাপ বলা হয়। ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি কেউ চাও এই মড যেটা, এটা ইউজ করতেও পারো, কেউ যদি চাও নাও ইউজ করতে পারো, দুটো মানে একই। মানে কেউ যদি বলে যে আমি এর পাশে এরকম মড দেবো, সেটার মানেও যা, আবার কেউ যদি বলে আমি এরকম শুধু এ লিখবো, এটার মানেও তাই। ঠিক আছে, দুটো জিনিসই হচ্ছে একই জিনিস, এটার মানে আর এটার মানে, দুটোর মানে হচ্ছে একই জিনিস। ধরো ভেক্টর রাশি বলছে, ধরো তো এই হচ্ছে তোমার মান এবং দিক লেখার হচ্ছে পদ্ধতি, যেটার মাধ্যমে আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করে থাকি। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, যারা আগের ক্লাসে ভেক্টর যোগের সূত্র জানো বা ভেক্টর যোগের সূত্র দেখে এসেছো, তারা জানবে যে ধরো এটা হচ্ছে তোমাদের একটা ভেক্টর, যেটা হচ্ছে এ ভেক্টর, এর ডিরেকশন এদিকে,
আর একটা ভেক্টর হচ্ছে এটা, যেটা হচ্ছে বি ভেক্টর, এটার ডিরেকশন এদিকে। তাহলে এদের যে লব্ধি ভেক্টরটা থাকবে, এই যে এইটা হচ্ছে লব্ধি ভেক্টর, তার ডিরেকশন কি এদিকে নেব নাকি এদিকে নেব? উত্তর হচ্ছে এই দিকে নেব না, আমরা কোন দিকে নেব? আমরা এরকম অপোজিট দিকে নেব। দেখো ভালো করে, এইটা একটা ভেক্টর যার ডিরেকশন এই দিকে রয়েছে এ ভেক্টর, আর একটা ভেক্টর বি ভেক্টর যার ডিরেকশন এরকম ওই দিকে রয়েছে। তাহলে তার পরের ডিরেকশনটা এই দিকে নিতে পারতাম, কিন্তু আমরা সেদিকে নেব না, আমাদেরকে এদিকে ডিরেকশন নিলে ভুল হয়ে যাবে, তো আমাদেরকে ডিরেকশনটা ওই দিকেই নিতে হবে। ঠিক আছে, এটা আমি বলেছিলাম আগের যে ভেক্টরের যে ভিডিও ছিল সেই ভেক্টরের ভিডিওতে আমি কিন্তু এক্সপ্লেন করেছি। আর এই যে আর ভেক্টরটা, এটাই হচ্ছে লব্ধি ভেক্টর, মানে এটাই হচ্ছে তোমার রেজাল্টেন্ট বা এটাই হচ্ছে তোমার রেজাল্ট, মানে এ ভেক্টর আর বি ভেক্টরকে যোগ করলে আমরা এই ভেক্টরটাকে পাবো। সাপোজ ধরে নাও এই ভেক্টরটার নাম আমি দিলাম আর ভেক্টর, তাহলে কি বুঝবে? এই এ ভেক্টরটাকে আর বি ভেক্টরটাকে যুক্ত করে এই আর ভেক্টরটা পাওয়া গেছে। বা আমি যদি সাইডে এরকম ভাবে বলি যে আর ভেক্টর ইজ ইকাল টু এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, তার মানে এই যে কথাটা আমি যেটা বলবো এই কথাটা একদম ঠিক কথা, একদম রাইট কথা, কোনো জায়গাতে ভুল নেই এই কথাটাতে। তাহলে এরকম বলা যেতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? এটা আমি ভেক্টরের ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি। তো তোমরা যারা বুঝতে চাইছো এটা আরো ডিটেলসে, তাহলে আমার যে 11-এর ভেক্টরের ভিডিও আছে, ভেক্টরের ভিডিওটা দেখে নেবে, দেখে নিলে তোমরা বুঝতে পারবে। আমি আবারও বলে দিচ্ছি, এ ভেক্টর যদি এদিকে ক্রিয়া করে, বি ভেক্টর যদি এদিকে ক্রিয়া করে, আর ভেক্টর কিন্তু কখনোই এই দিকে ক্রিয়া করবে না, তাহলে এটা অপোজিট দিকে ওই দিকে ক্রিয়া করবে, ওই দিকে ক্রিয়া করবে। এবং মনে রাখতে হবে এই যেটা বেরোবে এই যে লব্ধি ভেক্টর, এটা হচ্ছে এই ছোট ছোট দুটো বাচ্চার যোগফল, মানে এই এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল কোনটা? সেটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল হচ্ছে আর ভেক্টর। ঠিক আছে, বুঝতে পারা গেল কি বললাম? কথাটা আশা করি তোমাদের কাছে বুঝতে পেরে গেছে, মাথায় ঢুকেছে আশা করি জিনিসটা। চলো এই জিনিসটুকু যা বুঝিয়েছি আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমি বলবো যে ক্লাস 11-এর ভেক্টরের ভিডিও পড়ে আছে ইউটিউবে আমার চ্যানেলে, ঠিক আছে? তো ওটা দেখে নিয়ে আর একবার একটুখানি ভালো করে জিনিসটাকে ঝালিয়ে নিও, ঠিক আছে? চলো এবার দেখাচ্ছি হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তো কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কি করে করব? দেখো আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। ধরো আমাদের এই জায়গাটাতে একটা মূল বিন্দু রয়েছে, এটা হচ্ছে ও, যেটাকে আমরা নাম দিয়েছি হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে? এবার এই মূলবিন্দুর সাপেক্ষে R1 হচ্ছে একটা অবস্থান ভেক্টর Q1 আধানের, এইখানে একটা Q1 আধান রয়েছে, মনে করো এখানে একটা Q1 আধান রয়েছে। তাহলে মূলবিন্দুর সাপেক্ষে R1 হলো অবস্থান ভেক্টর, যেটা এদিক বরাবর ক্রিয়া করছে, এটা কোন আধানের? এটা হচ্ছে Q1 আধানের। আর এই মূলবিন্দুর সাপেক্ষে এই R2 হলো, এখানে একটা আঁকলাম যেটা হচ্ছে R2, এটা হচ্ছে এই Q2 আধানের, এই Q2 আধানের হচ্ছে অবস্থান ভেক্টর। ভালো করে বোঝার চেষ্টা করো, দুটো জিনিস আমি বললাম। একটা বললাম মূলবিন্দুর সাপেক্ষে R1, এই যে R1টা এটা Q1 আধানের অবস্থান ভেক্টর, আর এই মূলবিন্দুর সাপেক্ষে এই যে R2টা এটা Q2 আধানের অবস্থান ভেক্টর। ঠিক আছে, আমি কি বললাম ভালো করে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, এবার এই জায়গাটাতে আমি যে জিনিসটা করব না, এই জিনিসটা তোমাদেরকে খুব মন দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে পারবে না। এবার Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টরকে আমরা বলবো R12। আমরা যে আধানের সাপেক্ষে বলবো তার লেটারটা আগে আসবে, যেমন আমরা Q1 আধানের সাপেক্ষে বলছি তাই জন্য R1 হয়েছে, তারপর কোন আধানের কথা বলছি? Q2 আধানের, ওই জন্য 2টা পরে হয়েছে। বোঝা গেল কি বললাম কথাটা? তাহলে কি বলতে হবে? এই যে R12টা, এই R12টা হচ্ছে Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর হচ্ছে R12। ক্লিয়ার হলো? বোঝা গেল এতটা অবধি? আচ্ছা, আর যদি বলে মূল বিন্দু থেকে Q1 আধানের অবস্থান ভেক্টর কোনটা, তাহলে R1। যদি বলে মূল বিন্দু থেকে Q2 আধানের অবস্থান ভেক্টর কোনটা, তখন বলতে হবে R2। বোঝা গেছে এতটা অবধি? দেখো দেখো এখানে কতগুলো কথা আমি লিখেছি, যেটা তোমাদেরকে মুখে বললাম সেই কথাগুলো এখানে লিখে দিয়েছি। এই যে R1টা, এটা মূলবিন্দুর সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর। এই দেখো R1 যেটা, এই R1টা কি? মূলবিন্দুর সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর। যেটা R2, এটা হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর। হয়ে গেল, দুটো জিনিস বোঝা গেছে। এই যে মূলবিন্দুর সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর কোনটা? R1। আর মূলবিন্দুর সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর কোনটা? সেটা হচ্ছে R2। এবার এইখানে যে R12 লিখেছি, সেই R12টা হচ্ছে Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর। এই যে Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর কোনটা? সেটা হচ্ছে R12। বোঝা গেল কি বললাম? আর একটা হচ্ছে R21, এটা কি? Q2 আধানের সাপেক্ষে
Q1 আধানের অবস্থান ভেক্টর। মানে আমরা যখন Q2 আধানের সাপেক্ষে কথা বলবো, আমরা যখন Q2 আধানের দিক থেকে দেখবো, এই Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের কথা বলবো। কার আধানের সাপেক্ষে বলবো? Q2 আধানের সাপেক্ষে। এই Q2 আধানের সাপেক্ষে যখন বলবো তখন আর তারপরে 2টা আগে হবে। যার কথাটা আগে বলবো, মানে যার সাপেক্ষে বলবো সেই লেটারটা আগে আসবে। যেমন আমি যখন Q2 আধানের সাপেক্ষে বলবো তখন তার অবস্থান ভেক্টরটা এইভাবে হবে, R21 হবে। বোঝা গেল কেন হয়েছে? আমি তো বারবার বলছি, যখন আমি Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর দেখব তখন ওটাকে R21 নেব। আবার যখন Q1 আধানের সাপেক্ষে বলছিলাম, Q1 আধানের সাপেক্ষে বলছিলাম কার? Q2 আধানের মানে অবস্থান ভেক্টর, তখন ওটাকে R12 বলছিলাম। যদি Q1 আধানের সাপেক্ষে বলি তাহলে R12 বলবো, যদি Q2 আধানের সাপেক্ষে বলি তাহলে R21 বলবো। গল্প শেষ। এইটুকু আশা করি বুঝতে পারা গেছে। এখানে যা যা লেখা আছে লেখাগুলো লিখে নাও, আমি এই জায়গাটা মুছবো কারণ আমার বোর্ডে জায়গা নেই বেশি, ঠিক আছে? আমি কিন্তু এক্ষুনি মুছবো। দেখো এবার তুমি একটা জিনিস দেখো ভালো করে, এইখানে দেখো R1 ভেক্টরটা এদিক বরাবর কাজ করছে। চলো একটুখানি নামকরণ করে নেওয়া যাক। এটাকে A নাম দিই, এটাকে আমি B নাম দিই। দেখো তুমি একটুখানি ভালো করে দেখো, এই O থেকে A পর্যন্ত যেটা R1 ভেক্টর তার ডিরেকশন এদিক বরাবর। তারপর A থেকে B পর্যন্ত যে ভেক্টরটা তার ডিরেকশন এদিক বরাবর। আর অথচ O থেকে B পর্যন্ত যে ভেক্টরটা তার ডিরেকশন অপোজিট দিকে। এবার তোমরা নিজেরা মাথা খাটিয়ে বলো যে লব্ধি ভেক্টর তাহলে কে হলো? অনেকেই ভুল করে এই R12টাকে লব্ধি ভেক্টর বলে দেয়। না ভাই না, এটার ডিরেকশন এই দিকে রয়েছে, এটার ডিরেকশন এদিকে রয়েছে, আর লব্ধি যে হবে তার ডিরেকশন অপোজিট দিকে থাকবে। তার মানে এইটা লব্ধি, এইটা লব্ধি, মানে O থেকে B হচ্ছে লব্ধি। তাহলে আমি এখানটাতে লিখছি ও বি ভেক্টর, এটা ইকুয়াল টু হবে ও থেকে এ ভেক্টর, ও এ ভেক্টর প্লাস দিয়ে হচ্ছে এ থেকে বি ভেক্টর, এ থেকে বি ভেক্টর। আশা করি তোমাদের কাছে বোঝা গেছে জিনিসটা। এবার ও বি ভেক্টর কোনটা, ও থেকে বি ভেক্টর কোনটা, সেটা হচ্ছে R2। ঠিক আছে, R2 ভেক্টর, এটা ভেক্টর সাইন দিতে হবে এগুলোর মাথায়, এগুলোর মাথায় ভেক্টর সাইন দিতে হবে ভাই, এগুলোর মাথায় ভেক্টর সাইন দিতে হবে। এগুলো সবার মাথায়, যাদের যাদের মাথায় ভেক্টর সাইন নেই ভেক্টর সাইন দিয়ে নাও। তাহলে ওবি বলতে কোনটা, ও থেকে বি পর্যন্তর মান হচ্ছে R2। তাহলে R2-র মাথায় কি দিলাম আমি? R2-র মাথায় ভেক্টর সাইন দিলাম। ও এ বলতে কোনটাকে বোঝাচ্ছে? ও থেকে এ পর্যন্ত R1 কে বোঝাচ্ছে, তাহলে তার মাথায় ভেক্টর সাইন দিলাম। প্লাস দিয়ে এবি, এবি বলতে কোনটাকে বোঝাচ্ছে? এ থেকে বি, মানে R12 ভেক্টর, তাহলে R12 তার ভেক্টর সাইন দিলাম। এবার একটা কাজ করছি আমি যদি এই R1টাকে এপাশে নিয়ে আসি তাহলে এটা দাঁড়াবে কি? এটা দাঁড়াবে হচ্ছে এরকম, দেখে নাও, R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর ইকুয়াল টু R12 ভেক্টর দাঁড়াবে। আমি কি করলাম? R1 ভেক্টরটাকে এদিকে আনলাম, তাহলে R2 মাইনাস R1 ইকুয়াল টু দাঁড়ালো R12। এবার পুরো কথাটাকে ঘুরিয়ে বলছি পালাট করে, তাহলে R12 ভেক্টর ইকুয়াল টু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমি কি করছি? বক্স করে রেখে দিচ্ছি এখানে এরকম। আশা করি তোমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। বাকি অঙ্ক আমরা এখানটাতে করব, এইটুকু জায়গার মধ্যে ধরানোর চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। দেখো ভালো করে শোনার চেষ্টা করো। দেখো এই জায়গাটাতে আমি এইটাকে কেন লব্ধি নিয়েছি বুঝেছো কি? দেখো এটার ডিরেকশন এই দিকে, তারপরের ডিরেকশনটাও এইদিকে, কিন্তু এইটার ডিরেকশন এই দিকে নয়, এটার ডিরেকশন অপোজিট দিকে, সেই জন্য এইটাকে লব্ধি নিয়েছি প্রাথমিক কেসে। এবার যখন আমি উল্টো দিক দিয়ে দেখবো তখন আমি এদিক থেকে এদিকে দেখেছিলাম। আমি তখন কি করেছিলাম? আমি এদিক থেকে এদিক বরাবর দেখেছিলাম। এবার আমি এই দিক থেকে এই দিক বরাবর দেখব, মানে এদিক থেকে হয়ে এদিক বরাবর আসবো। দেখো কি হচ্ছে, দেখো R2 ভেক্টরটা এদিকে কাজ করছে, R21 ভেক্টরটা এদিকে কাজ করছে, কিন্তু R1 ভেক্টরটা অপোজিট দিকে কাজ করছে, অপোজিট দিকে কাজ করছে। তাহলে আমি এটা লিখতে পারি যে কোন ভেক্টরটা হচ্ছে এখানে তাহলে লব্ধি হলো। এবারে এই R1 ভেক্টরটা যেটা অপোজিট দিকে কাজ করছে এইটা এবারে লব্ধি হলো। তার মানে আমরা বলতে পারি যে ও এ ভেক্টর যেটা লব্ধি ভেক্টর সেটা ইজ ইকাল টু এ বি ভেক্টর, এ বি ভেক্টর প্লাস চিহ্ন দিয়ে ও বি ভেক্টর। ঠিক আছে, ও বি ভেক্টর দেখে নাও ভালো করে, দেখে নাও। সরি, এটা হবে বি এ ভেক্টর, তাই তো? এটা বি এ ভেক্টর হবে, এটা বি থেকে এ ভেক্টর, বি থেকে এর দিকে কাজ করছে না, বি এ ভেক্টর হবে। ঠিক আছে, যাই হোক। এবার দেখো ও এ ভেক্টর কোনটা? ও এ ভেক্টর হচ্ছে ও থেকে এর দিকে কাজ করছে এই যে R1 ভেক্টর। তাহলে এখানে আমি R1 ভেক্টর লিখলাম ইকুয়াল টু বি থেকে এ ভেক্টর, বি থেকে এর দিকে কোন ভেক্টর কাজ করছে? R21। তাহলে এখানে লিখলাম R21 ভেক্টর প্লাস দিয়ে ও বি ভেক্টর, ও থেকে বি ভেক্টর কোনটা? R2 ভেক্টর। তাহলে এখানে লিখলাম R2 ভেক্টর লিখলাম। এবার এই R2 ভেক্টরটাকে আমি এদিকে টেনে নেবো,
তাহলে এটা হয়ে যাবে r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর ইকুয়াল টু r21 ভেক্টর। পুরো কথাটাকে ঘুরিয়ে বলবো, পুরো কথাটাকে ঘুরিয়ে বললে এটা দাঁড়াবে r21 ভেক্টর ইজ ইকাল টু r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। এই হচ্ছে দাঁড়াবে, দেখে নাও এখানে এই জিনিসটা দাঁড়িয়েছে, ঠিক আছে, যেটা r21 এর মানে কি r1 মাইনাস হচ্ছে r2, ঠিক আছে, এটা বোঝা গেল। একটা তোমাদেরকে এখানে শর্টকাট ট্রিক শেখাচ্ছি, যে ট্রিক্সটা যদি তোমরা মাথায় রাখতে পারো এক লাইনে জিনিসটা হয়ে যাবে। সেটা কি? সেটা হচ্ছে যেটা লাস্টে থাকবে, যেমন দেখো এখানে দুইটা লাস্টে আছে, তাই জন্য r2 থেকে r1 কে বিয়োগ করা হয়েছে। যেমন দেখো এখানে একটা লাস্টে আছে, তাহলে r1 থেকে r2 কে বিয়োগ করা হয়েছে। বুঝতে পারা গেল কি বললাম? ধরো কোথাও এরকম থাকতো r34 থাকতো, r34 ভেক্টর থাকতো, তাহলে কি করতে লিখতে হতো r4 ভেক্টর মাইনাস r3 ভেক্টর, কারণ কি এই চারটা লাস্টে ছিল। যদি চারটা লাস্টে থাকে তাহলে r4 মাইনাস r3 করতে হবে, যদি 3 লাস্টে থাকতো তাহলে r3 মাইনাস r4 করতে হতো। এইটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, আশা করি তোমাদের কাছে মাথায় থাকবে। এবার এই মালটাকে আরেকটুখানি আমরা সলিউশন করছি আর একটু ইজি বানাচ্ছি। কি করব দেখো, এইখানটাতে যেটা r21 ভেক্টর আছে সেটাকে r21 ভেক্টরই রাখছি, এটাকে আমি r21 ভেক্টরই রাখছি। আমি একটা কাজ করছি, আমি এই জায়গাটা থেকে না একটা মাইনাস কমন নিচ্ছি। যদি একটা জোর করে মাইনাস কমন নিই তাহলে r2 ভেক্টরটার আগে দেখো মাইনাস সাইন আছে, যার আগে মাইনাস সাইন আছে সে কি হয়ে যাবে, সে প্লাস হয়ে যাবে। তার মানে এখানে r2টা কি হয়ে যাবে, r2 ভেক্টরটা প্লাস হয়ে যাবে। r1 ভেক্টরের আগে কোন সাইন আছে, প্লাস সাইন আছে, তাহলে এই r1টা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে r1টা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। বোঝা গেল কথাটা কি বললাম? দেখে নাও ভালো করে। আমি যখন এখান থেকে মাইনাস কমন নেব তখন r2 এর আগে মাইনাস ছিল, r2টা প্লাস হয়ে গেছে, r1 এর আগে প্লাস ছিল, r1টা মাইনাস হয়ে গেছে। আশা করি বুঝতে পারা গেছে। এবার দেখো এই যে r2 মাইনাস r1, এই r2 মাইনাস r1 এর মানে হলো r12। তাহলে এবার এই গোটাটার জায়গাতে আমি কি পুট করতে পারি, যে r2 মাইনাস r1 এর যে ভ্যালুটা যেটা r12, এটা এইখানে এনে পুট করতে পারি। তাহলে এটা দাঁড়াবে যে r21 ভেক্টর ইজ ইকাল টু মাইনাস r12 ভেক্টর। তার মানে r12 ভেক্টর আর r2 ভেক্টরটা এরা ম্যাগনিটিউডের দিক থেকে, মানে মানের দিক থেকে এরা সমান। আমি আবারও বলছি, r21 ভেক্টর আর r12 ভেক্টরটা মানের দিক থেকে সমান, বাট ডিরেকশন ওয়াইজ এরা বিপরীত দিকে। তুমি দেখো যেটা r12 ভেক্টর সেটাই তো আবার r21 ভেক্টর, মান অনুযায়ী তারা সমান। আরে তুমি এই দিক দিয়ে ভাবো মান যা, তুমি এদিক থেকে এদিকে যা মান ভাবো, মানে r12 যা মান r21 এর তাই মান, মানের দিক থেকে এরা সমান, কিন্তু কি অনুযায়ী আলাদা, দিক অনুযায়ী আলাদা। দেখো r12টা এদিক বরাবর কাজ করছে আর r21টা ওদিক বরাবর কাজ করছে, মানের দিক থেকে সমান বাট ডিরেকশন ওয়াইজ অপোজিট, ঠিক আছে। তাই জন্য r21 আর r12 দুটোই সমান, বাট ডিরেকশন ওয়াইজ ওরা নেগেটিভ, মানে ডিরেকশন ওয়াইজ ওরা অপোজিট দিকে কাজ করছে। এইটুকু হচ্ছে খালি পার্থক্য। তাহলে এইটুকু যে ডেটাটা আমি এখানে বানিয়েছি, এই ডেটা তোমাদের মাথায় থাকবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটুকু ডেটা তোমরা লিখতে পারবে। এবার আমি এখানে একটা জিনিস করব, যে জিনিসটা তোমাদেরকে একটুখানি মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। দেখো কুলম্বের সূত্র থেকে আমরা বলেছিলাম, কুলম্বের সূত্র থেকে আমরা কি বলেছিলাম, কুলম্বের সূত্র থেকে আমরা একটা ফোর্সের ইকুয়েশন বানিয়েছিলাম। কি বানিয়েছিলাম ফোর্সের ইকুয়েশনটা? এফ ইজিক্যাল টু আমরা যদি সিজিএস বা আমরা যদি এসআই পদ্ধতিতে বলি তাহলে 1/4 পাই এপসিলন, এখানে ছিল Q1 Q2 বাই কি ছিল, বাই ছিল হচ্ছে r² ছিল, তাই না, এইটা ছিল। এবার দেখো এটা ছিল কি পদ্ধতিতে, এটা ছিল হচ্ছে স্কেলার পদ্ধতিতে, মানে নর্মাল মানটা খালি বলছি। যে কুলম্বের সূত্র অনুযায়ী আমাদের যে ফোর্সের ইকুয়েশন ছিল সেটা ছিল 1/4 পাই এপসিলন Q1 Q2 বাই ছিল r², এটা নর্মাল এসআই পদ্ধতিতে। এবার কথাটা হচ্ছে আমি যদি ভেক্টর রূপে বলি, আমরা এবার বলবো হচ্ছে কোন রূপে, আমরা বলবো হচ্ছে এটাকে ভেক্টর রূপে, ঠিক আছে, ভেক্টর রূপে বলবো। যখনই ভেক্টর রূপে বলবো আমাকে দুটো আধানের জন্য বলতে হবে। একবার এই Q1 আধানের জন্য Q2 আধানের ওপর কত আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে সেটা আমরা বলবো। তাহলে দেখো যখন Q1 আধানের জন্য Q2 আধানের ওপর বল আমরা দেখব, তখন এখানে F21 বসাবো না F12 বসাবো, আগে সেটা বলো। আমরা Q1 আধানের জন্য যখন Q2 আধানের উপর দেখব, যেহেতু এটার জন্য এটার উপর দেখছি, তাই জন্য এখানে F12 ইউজ করতে হবে সবার আগে। আর আমরা কি দেখছি, আমরা বল কত ক্রিয়া করছে সেটা দেখছি, আর এটা ভেক্টর রূপে রিপ্রেজেন্ট করছি, তাই জন্য এটার মাথায় অ্যারো দিতে হবে। বোঝা গেল কথাটা কি বললাম? আমরা Q1 আধানের জন্য Q2 আধানের মধ্যে ডিস্টেন্স কত দেখেছি, সেটা দেখেছি হচ্ছে r12। তাহলে এখানে r² লেখা যাবে না, এটাকে লিখতে হবে r12। দেখো এখনো অবধি এইটুকু যে পার্ট, এই পার্টটা আমরা কেবলমাত্র মানটাকে লিখেছি,
এবার আমাদেরকে কাকে লিখতে হবে, আমাদেরকে দিকটাকে লিখতে হবে। তো দিক আমরা কাকে লিখব, দিক কি এই Q1 Q2 দিয়ে ক্যাপ দেবো না, 1/4πε দিয়ে তার মাথায় ক্যাপ দেবো না, যেটা ভেক্টর রাশি কেবলমাত্র তার দিক থাকে। তো এই গোটা জিনিসটার মধ্যে ভেক্টর হচ্ছে এইটা, এই যে R12টা, এটা হচ্ছে Q1 আধানের জন্য Q2 আধানের ওপর অবস্থান ভেক্টর। মনে করে দেখো আমি এখানে লিখেছিলাম Q1 আধানের জন্য Q2 আধানের ওপর অবস্থান ভেক্টর। তাহলে আমরা কি দেবো, এর পাশে এবার দিক লিখতে হবে। দিকটা কি, R12 তার হচ্ছে ক্যাপ লিখতে হবে। এইটুকু হচ্ছে কাজ, এইটুকু হচ্ছে কাজ ভাই, আশা করি বোঝা গেছে। এবার এই R12 জায়গাতে তুমি চাইলে কি করতে পারো, R12 জায়গাতে তুমি চাইলে এটাকে তুমি মড আকারে মানে মান আকারে লিখতে পারো। মনে করো ধরো আমি এই জায়গাটা থেকে আমি এ ক্যাপের মান বার করব, তাহলে আমাকে কি করতে হবে, আমরা দেখেছি যে এ ভেক্টর ইজ ইকাল টু এর মড বাই হচ্ছে কি আসে এর ক্যাপ। এবার এর ক্যাপের মান বার করতে হলে এর মডের পার্টটা এটার তলায় ঢুকে যাবে, তার মানে এ ভেক্টর বাই চলে আসবে হচ্ছে এর মড আসবে, যেটা হচ্ছে এর ক্যাপ দাঁড়াবে। বোঝা গেল কি বললাম, মানে এ ভেক্টর বাই এর মড। তাহলে এখানেও তাই করব, R12 তার মাথায় ভেক্টর বাই R12, ঠিক আছে। মড লেখাও যায়, আবার মড না লিখে শুধু নর্মাল লেখাও যায়। তাহলে কি করলাম, F12টাকে আমি এরকম ভাবে লিখছি, F12 ভেক্টর ইজ ইকাল টু 1/4πε, এখানে লিখলাম Q1 Q2 বাই হচ্ছে R12 তার স্কোয়ার ইন্টু, এইখানে যেটা ইন্টু ফিন্টু দেওয়ার দরকার নেই, এখানে এরকম জাস্ট ডট রাখি। এই যে R12টা, এটাকে লিখতে হবে R12 মাথায় ভেক্টর সাইন, এই যে এরকম ভাবে লিখতে হবে R12 মাথায় ভেক্টর সাইন বাই R12 লিখতে হবে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম, এ ভেক্টর বাই এর মডিউলাস, এই যে R12 ভেক্টর বাই R12 মডিউলাস। এবার তুমি মডিউলাস দিতেও পারো অথবা এই মডিউলাস নাও দিতে পারো, এটা কোনো ব্যাপার না, মডিউলাস দেবো না আমি, মডিউলাসটা আমি দিচ্ছি না। না দিলে কি হবে দেখো, F12 যে মানটা দাঁড়াবে সেটা দাঁড়াবে 1/4πε, ঠিক আছে। এখানে দাঁড়াবে Q1 Q2 বাই হচ্ছে এখানে একটা R12 স্কোয়ার আছে, এখানে একটা R12 আছে, তাহলে টোটাল চলে আসবে R12 কিউব চলে আসবে ডট দিয়ে, এখানে থাকবে হচ্ছে R12 তার মাথায় ভেক্টর থাকবে। দেখো এই যে রূপটা আমি রিপ্রেজেন্ট করলাম, এইটা হচ্ছে আমাদের কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কোন পদ্ধতিতে, যখন আমরা এসআই পদ্ধতিতে হিসাব করছি তখন। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, এটা হচ্ছে Q1 আধানের জন্য Q2 আধানের ওপর ক্রিয়াশীল বল, যেটা হচ্ছে F12, যেহেতু Q1 আধানের জন্য তাই জন্য 1টা আগে আছে, তাহলে F12টা হচ্ছে কি, আমি আবার বলে দিচ্ছি, F12টা হচ্ছে Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল, যেটা হচ্ছে 1/4πε Q1 Q2 বাই R12 কিউব, আর এখানে হচ্ছে R1 ভেক্টর। এটা Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল বল। এবার যদি আমরা Q2 আধানের জন্য Q1 আধানের উপর বল বার করি, তাহলে কিন্তু Q2 আধানের জন্য যেহেতু করছি তাহলে F2টাকে আগে লিখতে হবে। Q2 আধানের জন্য Q1 আধানের উপর বল দেখছি, তাহলে তার পাশে 1 লিখতে হবে। এবার যেহেতু ভেক্টর রূপে রিপ্রেজেন্ট করছি তাহলে মাথা ভেক্টর দিতে হবে, বাকি ডেটা সেম থাকবে 1/4πε, এখানে Q1 Q2 সেম থাকবে, কিন্তু নিচে এসে কি হবে, যেটা R12 আছে সেটাকে আমরা এখানে লিখবো R21 কিউব লিখবো, আর যেটা R12 এর মাথায় ভেক্টর দিয়েছি সেটা এখানে লিখবো R21 এর মাথায় ভেক্টর সাইন। দেখো জাস্ট বাকি সেম জিনিস কি করেছি, Q2 আধানের জন্য Q1 আধানের ওপর ক্রিয়াশীল বল বার করেছি। Q2 আধানের জন্য Q1 আধানের ওপর কত বল ক্রিয়া করছে সেটা আমরা বার করেছি, যেটা কত বেরিয়েছে দেখো এখানে, যেটা বেরিয়েছে F21 তার মাথায় ভেক্টর ইকুয়াল টু 1/4πε ইন্টু Q1 Q2 বাই হচ্ছে R21 তার কিউব, আর তার মাথা হচ্ছে R21 এর মাথা আমরা কি দিয়েছি, ভেক্টর সাইন দিয়েছি। এবার আমরা একটা কাজ করতে পারি, আমরা এই R21 আর R12 দুটো তো মান ওয়াইজ একই। দেখো এই যে R21 আর R12 এইগুলোর মাথায় কোনো ভেক্টর সাইন নেই, নিচের পার্টটাতে দেখো এইটার মাথায় কোনো ভেক্টর সাইন নেই, এইটার মাথাতেও কোনো ভেক্টর সাইন নেই, এরা মান ওয়াইজ একই। দেখো এখানেও তাই দেখেছি, R12 আর R21 দুটো জিনিস ইকুয়াল জিনিস, কিন্তু যখন এদের মাথায় ভেক্টর থাকবে সেই পার্টটা হচ্ছে অপোজিট পার্ট, ঠিক আছে, সেই পার্টটা হচ্ছে অপোজিট পার্ট। তাহলে সবার আগে বোঝার চেষ্টা করো, তোমাকে যদি বলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ লেখো, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ বললে এইটুকু পার্ট ছবিটা এঁকে আর এইটা জাস্ট লিখে দিলেই তোমার কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কমপ্লিট, এতটা অবধি লিখে দিলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কমপ্লিট। কিন্তু যদি বলে যে কুলম্বের সূত্রের যে ভেক্টর রূপটা বেরিয়েছে, মানে ফোর্স যেটা বেরিয়েছে F12 আর F21, এরা পরস্পর ক্রিয়া প্রতিক্রিয়া বল প্রমাণ করো, তাহলে আর একটুখানি কাজ করতে হবে, আর একটু নিউমেরিক্যাল একটু ম্যাথস খাটাতে হবে। কি করতে হবে সেটা এখানে দেখবো আমরা। ধরো তোমাকে প্রশ্নটা পরীক্ষা এরকম করলো যে Q1 আধানের জন্য Q2 আধানের ওপর ক্রিয়াশীল আকর্ষণ বলকে
আমরা F12 বলছি। আবার Q2 আধানের জন্য Q1 আধানের উপর আকর্ষণ বা বিকর্ষণ বলকে F21 বলছি। এবার যদি বলে যে এই যে দুটো বল F12 আর F21 এরা দুজন হচ্ছে পরস্পর বিপরীতমুখী কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল, মানে যদি বলে এটা ক্রিয়া প্রতিক্রিয়া বল প্রমাণ করো, তাহলে কি করে করবে দেখো ভালো করে। ঠিক আছে, এবার আমি কি করব, এই সাইডটা মুছবো। আশা করি তোমরা এই সাইডটা বুঝেছো এবং এইটা কি করে এলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। যখন Q2 আধানের জন্য Q1 আধানের উপর বলবো তখন 2টা আগে থাকবে 1টা পরে থাকবে। এখানেও দেখো 2টা আগে থাকবে 1টা পরে থাকবে, এখানেও 2টা আগে থাকবে 1টা পরে থাকবে। বাকি ডেটা তো সেমই হবে, বাকি তো স্কেলার পার্ট, এটা সবই স্কেলার পার্ট। ঠিক আছে, তো আমরা ওটা লিখছি না। এবার আমরা কি করব, এখানটা মুছে বাকি জিনিসটা প্রমাণ করব। দেখো আমরা ফার্স্টে এই পার্টটাকে টুকছি, হ্যাঁ এখানটাতে টুকছি। কি লিখলাম, F12 ভেক্টর ইকুয়াল টু আছে 1/4 পাই এপসিলন, এখানে আছে হচ্ছে Q1 Q2 বাই আছে এখানে R12 তার কিউব, আর এখানে আছে R12 তার মাথায় ভেক্টর রয়েছে। এই তো রয়েছে, এই পার্টটা তো এইটাই রয়েছে, এটা লিখলাম। এবার একটা কাজ করছি, দেখো এই যে R12 এটার জায়গাতে আমরা এই যে R12, এই দেখো R12 আর R21 হচ্ছে অপোজিট, মানে আমরা চাইলে R12 জায়গাতে আমরা নেগেটিভ R21 পুট করতে পারি, তাই তো। আমি চাইলে এই লাইনটাকে ধরো আমি আরেকটা লাইন করতাম, তাহলে কি করতাম, আমি এই মাইনাসটাকে এপাশে পাঠাতাম, মাইনাসটাকে যদি এপাশে পাঠাতাম এটা হতো কি R12 ভেক্টর ইজিক্যাল টু দাঁড়াতো মাইনাস R21 ভেক্টর, এটাই তো দাঁড়াতো। আরে মাইনাসটাকে এপাশে পাঠালে কি দাঁড়াবে, এইটুকু ম্যাথস তো সবাই পারো নিশ্চয়ই, এইটুকু ম্যাথস তো নিশ্চয়ই পারো। এই মাইনাসটাকে পাশে পাঠালে R21 এর আগে একটা মাইনাস এসে যাবে, তাই করেছি R21 এর আগে একটা মাইনাস নিয়ে নিয়েছি। আশা করি তোমাদের কাছে বুঝতে পারা গেছে। এবার আমরা তাহলে কি করতে পারি, এই যে R12 আছে এটার জায়গাতে আমরা নেগেটিভ, এই R12 জায়গায় আমরা নেগেটিভ R21 পুট করতে পারি। ঠিক আছে, এই জায়গাটাতে। আর এখানে যেটা R12 রয়েছে তার জায়গাতে শুধু R21 পুট করতে পারি। আমি আবারও বলছি, আমরা এইখান থেকে কি মানটা বার করেছি আমি এখানটাতে লিখছি, হ্যাঁ আমরা বার করেছি R12 ভেক্টর এটা ইজিক্যাল টু নাকি R21 ভেক্টর হবে। এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো যে R12 আর R21 এর দুটোর মান সমান। তাহলে আমরা এখানে এটা তো মানকে বোঝাচ্ছে, এই যে R12টা এটা তো মানকে বোঝাচ্ছে, বুঝতে পারলে কিনা। এখানে অনেকে গুলিয়ে যায়, এই জায়গাটাতে এসে সবাই অনেকে ভয় পেয়ে যায়। আরে ভাই R12টা তো মানকে বোঝাচ্ছে, দিক যদি বোঝাতো মানে যদি এটা ভেক্টর রাশি বোঝাতো তাহলে এইটার মাথায় একটা ভেক্টর সাইন থাকতো, কিন্তু এইটা কোনো ভেক্টর রাশি না, এইটুকু পার্ট ভেক্টর রাশি না। কেন বুঝতে পারছো তো, এটার মাথা দেখো কোনো ভেক্টর রাশি আমি লিখিনি, এটুকু কেবলমাত্র মানকে বোঝাচ্ছে, ভেক্টর পার্ট বাকিটাকে বোঝাচ্ছে, দিক দিয়েছি আমি। ঠিক আছে, দেখো এবার আমি কি করছি, এই যে R12 জায়গাতে দেখে নাও তোমরা, R12 যেটা সেটাই R21, দেখো এখানেও দেখো R12 আর R21 একই জিনিস, তাহলে আমি R12 জায়গাতে R21 পুট করছি। আর এইখানটাতে R12 জায়গাতে যেহেতু এটা ভেক্টর, এই যে R12টা যেহেতু ভেক্টর, এটা মানে হচ্ছে R21 এর মাথায় ভেক্টর বাট নেগেটিভ সাইন, এইটা আমরা এখানটাতে পুট করছি। দেখো কি হবে, তাহলে F12 তার মাথায় ভেক্টর রয়েছে 1/4 পাই এপসিলন রয়েছে, ঠিক আছে, ইনটু Q1 Q2 রয়েছে। আমরা কি বললাম R12 কিউব রয়েছে, এটা এখানে আমরা কত পুট করব, R21 তার কিউব করব। কেন করব বুঝেছো, এটা কিন্তু কেবলমাত্র মানকে বোঝাচ্ছে, আমি বারবার বলছি এখানে কিন্তু কোনো অসুবিধা নেই, R12 জায়গাতে তুমি চাইলে R21 পুট করতেই পারো, কারণ এটা কেবলমাত্র এইটুকু পার্ট মানকে বোঝাচ্ছে। ঠিক আছে, ওই জন্য R12 আর R21 একই জিনিস, জাস্ট খালি মানটাকে লিখেছি, কোনো ভেক্টর সাইন নেই বলে আমরা চেঞ্জ করতেই পারি, কারণ R12 আর R21 একই জিনিস, মান ওয়াইজ এরা একই, মান ওয়াইজ একই বাট ডিরেকশন ওয়াইজ আলাদা। এবার এই R12 জায়গাতে আমরা নেগেটিভ R21 পুট করব, এখানে আমরা পুট করব নেগেটিভ R21 তার হচ্ছে ভেক্টর, এটা পুট করব। তাহলে নেগেটিভটাকে আমি আগে এনে লিখতে পারি এরকম ভাবে যে F12 ভেক্টর এটা ইকুয়াল টু মাইনাস 1/4 পাই এপসিলন, এখানে লিখতে পারি Q1 Q2 বাই হচ্ছে R21 তার কিউব ইন্টু R21 তার মাথা ভেক্টর। এইটা তো লেখা যায়, এইটা লেখা যায় কিনা দেখো, এইটুকু পার্টকে লেখা যায় কিনা দেখো, দেখে না এইটুকু পার্ট লেখা যায় কিনা। আমি এইটুকু পার্ট তোমাদেরকে কিছু বলবো না, জাস্ট তোমরা নিজেরা বলো যে R21 এর আগে যে নেগেটিভটা ছিল এই নেগেটিভটাকে এইখানটাতে লিখেছি, তারপরে 1/4 পাই এপসিলন যেরকম ছিল লিখেছি, Q1 Q2 বাই R21 কিউব ছিল তাই লিখেছি, R21 যেরকম ভেক্টর ছিল R21 এর মাথা ভেক্টর দিয়েছি, অসুবিধা কিছু নেই। এবার তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যেটুকু পার্ট F21 কে বোঝাচ্ছে, দেখো এই যে 1/4 পাই এপসিলন Q1 Q2 R21 তার কিউব R21, এই যে R21 তার কিউব R21, এইটুকু পার্ট কাকে বোঝাচ্ছে, এইটুকু পার্ট বোঝাচ্ছে কাকে, F21 কে বোঝাচ্ছে। তাহলে আমি এইটুকুর জায়গাতে F21 লিখছি, তাহলে আমরা লিখতে পারি F12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস F21 ভেক্টর। তাহলে দেখো এই যে জিনিসটা আমরা পেলাম, এই বলটা আর এই বলটা দুজনে হচ্ছে মান ওয়াইজ সমান বাট ডিরেকশন ওয়াইজ আলাদা।
তার মানে এই বলটা ক্রিয়া এবং এই বলটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে এই বলটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ক্রিয়া বল, আর এই বলটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের কি প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে প্রতিক্রিয়া বল। এরা জাস্ট নেগেটিভ উইথ নেগেটিভ সাইন। ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল প্রমাণ। যদি বলে যে Q1 আধানের জন্য Q2 আধানের উপর ক্রিয়াশীল ক্রিয়া বল এবং Q2 আধানের জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া বল যে দুটো মান ওয়াইজ সমান বা ডিরেকশন ওয়াইজ আলাদা, এটা প্রমাণ করো বা এরা দুজন ক্রিয়া প্রতিক্রিয়া বল প্রমাণ করো, তাহলে এই গোটা প্রমাণটা তোমরা লিখে দেখিয়ে দেবে, হয়ে যাবে। ঠিক আছে, গোটা প্রমাণটা দেখে নাও ভালো করে। এখানে R12 এর মান বার করেছি, এখানে R21 এর মান বার করেছি, তারপর জাস্ট ভেক্টর রূপটা বার করেছি ফোর্স দুটোর, এই একটা ভেক্টর রূপ করেছি, আবার এই একটা ভেক্টর রূপ করেছি। তোমাকে যদি বলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ লেখো, তাহলে তোমরা এইটা লিখে দিয়ে চলে আসবে, কোনো দরকার নেই। কিন্তু তোমাকে যদি বলে যে ক্রিয়া প্রতিক্রিয়াও হবে সেটাও প্রমাণ করো, তাহলে এই দুটো তিনটে লাইন আর একটু করতে হবে, ব্যাস এইটুকু করতে পারলেই তোমাদের টোটাল মার্কস কমপ্লিট। ঠিক আছে, তাহলে এতটা অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়ে থাকে ভিডিওটা ব্যাক করে আরেকবার দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি বুঝে যাবে, সেইভাবেই আমি বোঝানোর চেষ্টা করেছি। চলো এবার নেক্সট যে জিনিসটা আছে সেটা আমরা বুঝে নিই। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ শেষ। ঠিক আছে, এবার তড়িৎ আধানের একটা আমি শর্ট কোশ্চেন আমি বলবো। তড়িৎ আধানের আমরা দুটো এসআই একক আমরা জেনেছি, একটা কি জানি আমরা আধানের এসআই একক জানি, একটা হচ্ছে কুলম্ব হয়, আর একটা হচ্ছে সিজিএস একক যেটা আমরা জানি সেটা হচ্ছে কি স্ট্যাট কুলম্ব হয়, স্ট্যাট কুলম্ব হয়। আর একটা একক হয়, এই দুটো একককে বাদ দিয়ে আর একটা একক হয়, সেটা হচ্ছে ইএমইউ। এটা লিখে নিও, ঠিক আছে, এটা লিখে নিও। এটা হচ্ছে কার একক? আধানের একক। ঠিক আছে, আধানের, ঠিক আছে, আধানের একক। ঠিক আছে, ইএমইউ। ইএমইউ যদি কেউ ফুল ফর্ম জিজ্ঞাসা করো তাহলে বলবো ই মানে ইলেকট্রো, এম মানে ম্যাগনেটিক, ইউ মানে হচ্ছে ইউনিট। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট হচ্ছে আধানের একক, এইটাও হচ্ছে একটা একক, যেটা লিখে নিও। ঠিক আছে, জাস্ট এইটা হয়ে যাওয়ার পর একটা স্টার মেরে এটা লিখে নিও। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের ব্যাপার। চলো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র নিয়ে আমরা কথা বলবো। এবার বুঝবো আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। দেখো, তড়িৎ ক্ষেত্র বোঝার আগে আমরা একটা ছোট্ট জিনিস দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করব। মনে করো যে আমাদের কাছে এই যে কালো রঙের যে পেনটা দেখতে পাচ্ছ, এই পেনটা হচ্ছে একটা চুম্বক। এই চুম্বকের একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত, মনে করো এতটা পর্যন্ত, কি করে এর আশেপাশের মধ্যে এই রেঞ্জটার মধ্যে আমরা যদি কোনো একটা অন্য কোনো একটা চুম্বককে বা একটা কোনো লোহাকে বা নিকেলকে কিছুকে যদি আমরা এই রেঞ্জটার মধ্যে আনি, তাহলে কি করবে এই চুম্বকটা ওইটাকে টানবে বা আকর্ষণ করবে। এবার আমি যদি এরকম একটা দূরত্বে রাখি, তাহলে কি ওইটা এই পেনটা কি এটাকে টানবে? নিশ্চয়ই টানবে না। আরটু কাছে আনলাম, টানবে? টানবে না। আরটু কাছে আনলাম, টানবে? টানবে না। এবার যদি আমি রেঞ্জের ভেতরে এখানে নিয়ে চলে আসি, এই রেঞ্জের মধ্যে আনলে তখন এই চুম্বকটা এই মানে লোহা বা নিকেল বা চুম্বকটাকে কি করবে? আকর্ষণ করবে। মানে যে যেটা গঠন করলো, এ কি করলো? একটা অঞ্চল গঠন করলো, একটা নিজের রাজত্ব গঠন করলো, একটা নিজস্ব রাজ্য গঠন করলো। ওই রাজ্যের মধ্যে অন্য কোনো কেউ যদি চলে আসে, তাকেও কি করবে? আকর্ষণ করবে বা তার উপর একটা বল ক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র যখন বুঝবো সেম টু সেম প্রসেসে বুঝবো। ঠিক আছে, কি বললাম বুঝলে? তড়িৎ ক্ষেত্র যখন বলবো আমরা সেম টু সেম প্রসেসে বলবো। ধরো এখানে একটা বিন্দু আধান রয়েছে কিউ, এটা একটা কোনো বিন্দু আধান কিউ রয়েছে। এই বিন্দু আধানটা কি করবে? সঙ্গে সঙ্গে কি করবে? একটা বিন্দু আধানকে রাখার পরেই এটা কি করবে? তার চারপাশে একটা রেঞ্জ গঠন করবে, এরকম একটা রেঞ্জ গঠন করবে, একটা এরিয়া গঠন করবে। ঠিক আছে, এবার এই যে রেঞ্জটা আমি এঁকেছি, এটা আমি দেখো গোলাকার এঁকেছি। তো রেঞ্জটা যে সবসময় গোলাকার হবে তার কোনো মানে নেই, রেঞ্জটা আঁকা বাঁকাও হতে পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে এই যে বিন্দু আধানটাকে রেখেছি, কি করবে? একটা রেঞ্জ গঠন করবে। এই রেঞ্জের বাইরে ধরো আমি এরম একটা জায়গাতে এইখানটাতে একটা কোনো কিউ পরিমাণ, একটা ক্যাপিটাল কিউ পরিমাণ কোনো একটা আধানকে আমি রেখেছি। তাহলে এই আধানটা কি এই আধানটার জন্য কোনো রকম আকর্ষণ বল বা কোনো রকম বিকর্ষণ বল অনুভব করবে? করবে না। আমি যদি এরম একটা জায়গা রাখি, করবে? করবে না। আমি যদি এইরম জায়গা রাখি, করবে? নিশ্চয়ই করবে না। আচ্ছা, আমি যদি এবার এই রেঞ্জের ওপরে রাখি, হ্যাঁ, তখন আকর্ষণ বল বা বিকর্ষণ বল অনুভব করবে। তাহলে কি বলছে? যে তড়িৎ ক্ষেত্রের ডেফিনেশনটা বলছে কোনো একটি বিন্দু আধান তার চারপাশে যে অঞ্চল জুড়ে অন্য কোনো একটা বিন্দু আধানকে আনলে তার উপর আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, সেই অঞ্চলটাকে আমরা বলে থাকি তড়িৎ ক্ষেত্র। তাহলে কোনো একটা বিন্দু আধান তার চারপাশে যতটা অঞ্চল জুড়ে অন্য কোনো আর একটা আধানকে আনলে ওই দ্বিতীয় আধানটির ওপর আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে, সেই অঞ্চলটাকে আমরা প্রথম আধানটার কি বলবো? প্রথম আধানটার তড়িৎ ক্ষেত্র বলবো।
ঠিক আছে। এবার এই যে আধানটাকে আমরা রেখেছি, এই আধানটাকে বলা হয় হচ্ছে সোর্স আধান বা সোর্স চার্জ। ঠিক আছে, সোর্স চার্জ মানে কি, মানে এটাকে বলা হয় উৎস আধান। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে, উৎস আধান এটাকে বলা হয়। আর আমরা এই যে অন্য আর একটা আধানকে এই রেঞ্জের মধ্যে আনছি, এই আধানটাকে আমরা বলবো হচ্ছে টেস্ট আধান বা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে পরীক্ষক আধান। ঠিক আছে, কি বলা হয়, পরীক্ষক আধান। তাহলে আমরা এটাকে টেস্ট চার্জও বলতে পারি। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে কোন একটি বিন্দু আধানের চারপাশে যে অঞ্চলটা এই আধানটা গঠন করছে, যার মধ্যে দ্বিতীয় কোনো একটা আধানকে আনলে, যেমন দেখো এখানে এই আধানটাকে এনেছি, এই যে দ্বিতীয় আধানটাকে আনলাম, এই দ্বিতীয় আধানটা এই অঞ্চলটার মধ্যে আনলে যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, সেই মানে সেটাকে আমরা বলবো এক কথায় কি, সেটাকে আমরা বলবো হচ্ছে ওই আধানটার হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, কি বললাম বোঝা গেল। এবার মনে করো এই তড়িৎ ক্ষেত্রের যে ডেফিনেশনটা আমি তোমাকে বললাম, এটা কিন্তু শুনে শুনে খাতার মধ্যে লিখে নাও। ঠিক আছে, আমি আর বোর্ডের মধ্যে লিখলাম না, তোমরা শুনে শুনে খাতার মধ্যে লিখে নেবে। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে মনে করো আমি কি করেছি, কোনো কারণে এখানে একটা একক ধনাত্মক আধানকে এনেছি, 1 একক একটা ধনাত্মক আধানকে এনেছি। তাহলে এই কোন একটি বিন্দু আধানের যে তড়িৎ ক্ষেত্রটা গঠন হয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই রেঞ্জের মধ্যে আমি কি করেছি, একটা একক ধনাত্মক আধানকে এনেছি। আনলে এই যে আধানটা, এই আধানটা যে বল অনুভব করবে, কি অনুভব করবে, একটা বল অনুভব করবে। ওকে ভাই, একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি এনেছো, এ যে বল অনুভব করবে সেইটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, বা যেটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে কি বললাম, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে আনলে এ যে বল অনুভব করে, এ যে বল অনুভব করে, সেটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, কি বললাম, তাহলে দেখো আমি কুলম্বের সূত্র দিয়ে এটাকে এক্সপ্লেন করছি। এফ ইজিক্যাল টু আমরা জানি কি হয়েছে, যেটা হচ্ছে Q1 Q2 বাই হচ্ছে কি R স্কোয়ার হয়, আর এখানে হয় 1/4 পাই এপসিলন, যখন আমরা এসআই পদ্ধতিতে কথা বলি। এবার আমি কি বলছি, যখন আমরা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা অলরেডি কি আধান রয়েছে, কিউ আধান রয়েছে, তাহলে আমরা এখানটাতে লিখছি এফ ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন লিখলাম। আর ফার্স্ট যে আধানটা আমাদের অলরেডি ছিল সেটা হচ্ছে কিউ আধান ছিল, তো আমরা এখানে কিউকে লিখলাম ইনটু দিয়ে এই যে Q2, এটার জায়গায় আমি কি লিখবো, আমরা কি আধান এনেছি, একটা একক আধানকে এনেছি, একটা একক ধনাত্মক আধানকে এনেছি। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা কাকে এনেছি, একটা একক ধনাত্মক আধানকে এনেছি, ওই জন্য Q2-র জায়গাতে আমরা কি লিখবো, আমরা 1 লিখবো। যেই একক ধনাত্মক আধানকে আনলাম তাকে আমরা কি করলাম, R স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এবার আনার পরেই একক ধনাত্মক আধানটা এ যে বল অনুভব করবে, সেই বলটাকে আমরা কিন্তু এফ বলবো না, সেটাকে বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো। সেটাকে আমরা কি বলবো, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলবো। সেটাকে কি দিয়ে লেখা হয়, সেটাকে ই দিয়ে লেখা হয়। এফটাকে তখন কি দিয়ে লেখা হবে, এফটাকে তখন ই দিয়ে লেখা হবে। তাহলে কি বললাম, কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে আনলে এই একক ধনাত্মক আধানটা যে ফোর্স অনুভব করে, সেই ফোর্সটাকে ই বলে। ই মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে। তখন এই এফটাকে আমরা কি বলবো, ই বলবো। তাহলে ই এর কি ইকুয়েশন দাঁড়াচ্ছে, ই এর যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন, এখানে দাঁড়াচ্ছে Q/R স্কোয়ার দাঁড়াচ্ছে। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। যদি এটাকে সিজিএস পদ্ধতিতে বলতাম, তাহলে বলতো হতো এফ ইজিক্যাল টু 1/k, এখানটাতে বলতে হচ্ছে তোমার Q1 Q2 বাই হচ্ছে R স্কোয়ার। হ্যাঁ, এবার যদি বায়ু মাধ্যমে কথা বলতাম, সাপোজ ধরো আমি বলছি, আমরা ধরো বলছি বায়ু মাধ্যমে, ঠিক আছে, আমরা ধরো সাপোজ বলছি বায়ু মাধ্যমে কথা বলছি, তাহলে বায়ু মাধ্যমে যখনই আমরা কথা বলবো, আমরা তো কে এর জায়গায় কত পুট করতে পারবো, 1 পুট করতে পারবো। আচ্ছা, আমাদের ফার্স্ট যে আধানটা ছিল সেটা কত ছিল, কিউ ছিল, তাহলে এফ লিখলাম, এখানে 1/k এর জায়গাতে কত পুট করব, 1 পুট করব, ইনটু Q1 মানে যেটা আমাদের ফার্স্ট আধান ছিল সেটা কত ছিল, কিউ ছিল, তাহলে এখানে কিউ পুট করলাম। আমরা Q2 মানে সেকেন্ড যে আধানটা এনেছি সেটা কত, একক ধনাত্মক আধান, তাহলে 1 পুট করলাম। বাই দিয়ে কত আছে, বাই দিয়ে R স্কোয়ার আছে। তাহলে দেখো আমাদের এখানে কত তৈরি হচ্ছে, আমাদের এখানে তৈরি হচ্ছে, তখন কি আমরা এটাকে এফ বলবো না এফটাকে তখন ই বলবো, এফটাকে নিশ্চয়ই ই বলবো। কি বললাম বুঝতে পারলে তো। ধরো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানটাকে রাখলে এই একক ধনাত্মক আধানটা যে বল অনুভব করে, সেই বলটাকে তখন ই বলা হয়। বলটাকে ই মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, বা যেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তখন এই এফটাকে আমরা কি বলবো, এফটাকে আমরা তখন ই বলবো। তাহলে ই ইজিক্যাল টু তখন আমরা লিখতে পারি Q/R স্কোয়ার লিখতে পারি। আশা করি বুঝতে পারা গেছে। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে লিখতে পারো, চাইলে বায়ু মাধ্যম ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই হচ্ছে তোমাদের একটা ব্যাপার। ঠিক আছে, এখানটা থেকে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যদি বলা হয় যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে, তাহলে নিশ্চয়ই বলতে পারবে যে কোনো একটি
তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে আনলে এই একক ধনাত্মক আধানটা যে বল অনুভব করবে সেই বলটাকে আমরা বলে থাকবো হচ্ছে ই, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, বা বাংলায় বললে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তো তোমরা সেটা খাতার মধ্যে লিখে নাও, ঠিক আছে। এবার দেখো এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে যদি তোমাকে বলে যে ফোর্সের কি ইকুয়েশন রয়েছে সেটা তোমরা কি করে বার করবে। দেখো মনে করো আমরা এখানে একক ধনাত্মক আধানকে না এনে আমরা কি করেছি, আমরা কি করেছি একটা কিউ আধানকে এনেছি, এটা ক্যাপিটাল কিউ আধানকে এনেছি। তাহলে এই ক্যাপিটাল কিউ আধানটা কত বল অনুভব করবে একটু দেখা যাক। সেটা অনুভব করবে F = 1/4πε, আমি এসআই পদ্ধতিতে করছি 1/4πε। ফার্স্ট আধানটা হচ্ছে কিউ, আর যে আধানটাকে আনা হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল কিউ, বাই দিয়ে কত থাকবে, বাই দিয়ে থাকবে হচ্ছে r²। এবার একটা জিনিস ভালো করে বোঝো, এইখানটাতে আমরা কি করতে পারি, দেখো আমরা এইখানটাতে একটা কাজ করতে পারি। এই যে ক্যাপিটাল কিউটারও যেটা রয়েছে না, এই যে ক্যাপিটাল কিউটা রয়েছে, এই ক্যাপিটাল কিউটাকে তলায় পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমরা এরকম লিখতে পারি তো F/Q, আর এখানে লিখতে পারি 1/4πε, আর এখানে লেখা যেতে পারে স্মল কিউ, বাই লিখতে পারি হচ্ছে r²। বলো এটা লেখা যেতে পারে। আমি কি করলাম, এই ক্যাপিটাল কিউটাকে আমি তলায় পাঠিয়ে দিয়েছি। আমি কি করেছি, এবার আমরা যেটা করেছি সেটা একক ধনাত্মক কোনো আধানকে না এনে ক্যাপিটাল কিউ পরিমাণ আধানকে এনেছি। তাহলে ক্যাপিটাল কিউ পরিমাণ আধানকে আনলে কত আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে এইটা F = 1/4πε। ফার্স্ট আধানটা কিউ ছিল তাই জন্য কিউ লিখেছি, সেকেন্ড যে আধানটা ক্যাপিটাল কিউ সেই জন্য কিউ লিখেছি। এবার এই ক্যাপিটাল কিউটাকে এফ এর তলায় পাঠিয়ে দিয়েছি, তাহলে এসছে F/Q, আর এখানে এসছে 1/4πε Q/r²। এবার দেখো এইখানটাতে যে 1/4πε Q/r², এটার মানে কত, এটার মানে দেখো এইটার মানে হচ্ছে ক্যাপিটাল ই। দেখে নাও 1/4πε Q/r² মানে হচ্ছে, এটার মানে হচ্ছে ই। তাহলে আমরা এই যে এই জায়গাটা রয়েছে 1/4πε Q/r², এটার জায়গাতে আমরা ই বসাতে পারি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি F/Q = আমরা লিখতে পারি ই লিখতে পারি, ঠিক আছে। দেখো এই গোটা রাশিটার জায়গাতে এই যে এই গোটাটার জায়গাতে আমরা ই বসাতে পারি, তো এইটার জায়গাতে আমরা ই বসালাম। তাহলে আমাদের যেটা ই বেরোলো, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেরোলো, সেটা হচ্ছে F/Q বেরোলো, তাই তো F/Q বেরোলো। মানে আমরা যেটা পাচ্ছি, ওপরে বল পাচ্ছি আর নিচে কি পাচ্ছি, নিচে আমরা আধান পাচ্ছি, ঠিক আছে। তার মানে দেখো আমরা বইতে এই ইকুয়েশনটা অনেকবার দেখেছি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশন নাকি ওপরে বল নিচে হচ্ছে আধান, বল বাই আধান বলা হয়। তো বল বাই আধান কেন বলা হয় এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি তোমাকে বলে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে কুলম্বের সূত্রের মধ্যে বা কুলম্বের যে কুলম্বীয় আকর্ষণ বল তার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, তাহলে তোমায় কি করতে হবে, তোমাকে লিখতে হবে ধরা যাক কোনো কিউ বিন্দু আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে তার মধ্যে আমরা একটা ক্যাপিটাল কিউ আধানকে এনেছি, তাহলে তার জন্য যে আকর্ষণ বল হবে বা বিকর্ষণ বল হবে সেটা হলো এটা লিখবে। লেখার পর এখান থেকে ক্যাপিটাল কিউটা এফ এর তলায় নিয়ে যাবে, F/Q এসে যাবে, তাহলে এখানে থাকবে 1/4πε Q/r²। এবার এইটার মান আমরা কত বার করা আছে, এটার মান ই বার করা আছে, তো এটার জায়গাতে ই পুট করেছি। তাহলে ই = যেটা ঘুরিয়ে যদি বলি কথাটাকে, তাহলে ই = F/Q, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য = বল বাই আধান, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য = বল বাই আধান। তাহলে এটা আমরা এখান থেকে বার করে নিয়েছি। এবার এখান থেকে আমরা দুটো জিনিস আমরা আরো বার করব এখান থেকে। একটা হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এর এসআই একক কি, এর এসআই যে একক সেটা হচ্ছে, দেখো ফার্স্টে বলের যে একক সেটা হচ্ছে নিউটন, আর এই যে আধানের যে একক সেটা হচ্ছে কুলম্ব। তাহলে নিউটন পার কুলম্ব হচ্ছে এসআই একক। যদি বলা হয় যে এটার সিজিএস একক কি, সিজিএস এককটা কি হবে, বলের এককটা তখন ইউজ করতে হবে হচ্ছে ডাইন, আর যেটা আধানের একক সেটাকে ইউজ করতে হবে হচ্ছে স্ট্যাট কুলম্বও বলতে পারো, বা এটাকে ইএসইউ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটও বলতে পারো, দুটোই একই জিনিস, স্ট্যাট কুলম্ব বা ইএসইউ হচ্ছে একই জিনিস। আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে এটার মাত্রা কত, মাত্রা বললে তখন কি বলবে, তখন বলের মাত্রাটা আগে পুট করতে হবে যেটা হচ্ছে mL/2, আর তার তলায় আধানের মাত্রাকে পুট করতে হবে যেটা হচ্ছে I, আর এখানে হচ্ছে T। এবার দেখো আধানের মাত্রা হচ্ছে IT যেটা আমি নিচে লিখেছি, আর বলের মাত্রা কি লিখেছি mL/2। তাহলে দেখো এখানে কত থাকছে, m এর জায়গাতে m থাকছে, ঠিক আছে, l এর জায়গাতে l থাকছে, ঠিক আছে। তারপর দেখো টি এর পাওয়ার এখানে -2 আছে, এখানে টি এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে। এবার এই টি এর পাওয়ারে একটা যেই উপরে উঠবে, এখানে টি এর পাওয়ারে -2 ছিল, এটা উপরে উঠে গেলে -1 হবে, তাহলে -2 আর এই -1 মিলে উপরে চলে আসবে টি এর পাওয়ারে -3, আর আইটা যেই উপরে উঠবে এখানে চলে আসবে আই এর পাওয়ারে -1। তো এইটা এসে যাবে টোটাল মাত্রা কার, এটা এসে যাবে হচ্ছে ই এর মাত্রা। ই মানে কি, ই মানে হচ্ছে
ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা যেটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মাত্রা সেটা দাঁড়াবে ml টি টু দি পাওয়ার -3 I এর পাওয়ারে -1। ঠিক আছে, এটা বুঝতে পারা গেছে। এটা লিখে নেবে, এসআই এককটা লিখে নেবে, সিজিএস পদ্ধতিতে যে মাত্রা মানে এককটা সেটাও লিখে নেবে। আচ্ছা, যদি তোমাদেরকে বলা হয় যে ই যেটা মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা, ঠিক আছে, এই ই বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি ভেক্টর রাশি না স্কেলার রাশি, তাহলে অবশ্যই এটাকে বলতে হবে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা কি রাশি, একটা ভেক্টর রাশি। ঠিক আছে, এবার ভেক্টর রাশি তাহলে তার তো একটা মান আছে আর একটা দিক থাকবে, তো তাহলে দিক কোন দিকে হবে ভাই? দিকটা হবে হচ্ছে, দেখো মানটা তো আমরা এই ইকুয়েশন থেকে বার করতে পারবো, E = F/Q, তাহলে দিকটা কোন দিকে হবে? আমি ওই যে বললাম যে এই কোন একটা বিন্দু মানে আধানের চারপাশে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে তার মধ্যে যখন আমরা একক ধনাত্মক আধানটাকে রাখবো তখন সেই একক ধনাত্মক আধানটা কি হবে, হয় আকর্ষণ বল অনুভব করবে, যদি সেটা সম আধানের হয় তাহলে আকর্ষণ বল অনুভব করবে, আর যদি বিপরীত আধান যুক্ত হয় তাহলে সেটা বিকর্ষণ বল অনুভব করবে। তখন যদি সেটা যে আকর্ষণ বল অনুভব করলে সেটা যে পথে গমন করবে সেই পথটাকে আমরা বলবো হচ্ছে ওটার হচ্ছে দিক, আর যদি বিপরীত আধান যুক্ত হয় তাহলে তখন সেটা যে পথে গমন করবে সেটা হবে ওটার দিক। আশা করি তোমাদের কাছে বুঝতে পারা গেল। দেখো আমরা এই যে ই মানে যেটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটার এসআই একক লিখেছি নিউটন কুলম। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে এসআই একক যেটা লেখা হয়েছে সেটা কত লেখা হয়েছে? সেটা লেখা হয়েছে হচ্ছে তোমার নিউটন পার কুলম লেখা হয়েছে। আর সিজিএস একক কত লেখা হয়েছে? সেটা হচ্ছে ডাইন পার স্ট্যাট কুলম। এবার যদি বলে এই নিউটন পার কুলমটাকে ধরো আমি বললাম 1 নিউটন পার কুলম, এই 1 নিউটন পার কুলম ইকুয়াল টু কত ডাইন পার কুলম, এটা যদি বলে কি করে বার করবে? দেখো 1 নিউটন পার কুলম মানে হলো, আগে দেখো এই যে 1 নিউটনটাকে আমরা ফার্স্টে ডাইনে কনভার্ট করব। তো 1 নিউটন মানে আমরা জানি 10⁵ ডাইন, এটা আগের ক্লাসের জিনিস, যারা জানো না পড়ে নেবে। আর যেটা কুলম রয়েছে সেই কুলম থেকে যদি আমরা স্ট্যাট কুলম্বে কনভার্ট করি তাহলে এটার মান দাঁড়ায় 3 × 10⁹, 3 × 10⁹ স্ট্যাট কুলম দাঁড়ায়। ঠিক আছে, স্ট্যাট কুলম দাঁড়ায়। জেনে রাখবে কুলমটাকে যদি স্ট্যাট কুলমে কনভার্ট করি তাহলে এটা 3 × 10⁹ আসে, আর নিউটনটাকে যদি ডাইনে কনভার্ট করি তাহলে এটা 10⁵ ডাইন আসে। এবার এই 10⁵ আর 10⁹টাকে যদি কাটাকুটি করি তাহলে এখানে কত দাঁড়াবে? 10⁴ দাঁড়াবে। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে 1 নিউটন পার কুলম ইকুয়াল টু আমাদের কাছে দাঁড়ালো 1/3 × 10⁴ ডাইন পার স্ট্যাট কুলম। তাহলে ডাইন পার কত দাঁড়াচ্ছে? পার দাঁড়াচ্ছে হচ্ছে স্ট্যাট কুলম দাঁড়াচ্ছে। এবার যদি আমরা এই 3 × 10⁴টাকে এর সাথে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 3 × 10⁴ নিউটন পার কুলম ইকুয়াল টু 1 ডাইন পার স্ট্যাট কুলম, 1 ডাইন পার স্ট্যাট কুলম। তাহলে বোঝা গেল কি বললাম? তাহলে দেখো দুটো কোশ্চেন হতে পারে, 1 নিউটন পার কুলম বললে এইটা লিখতে হবে, 1 নিউটন পার কুলম মানে হচ্ছে 1/3 × 10⁴ ডাইন পার স্ট্যাট কুলম। আর যদি তোমরা লেখো 1 ডাইন পার স্ট্যাট কুলম তাহলে সেটা ইকুয়াল টু লিখতে হবে 3 × 10⁴ নিউটন পার কুলম। তাহলে এইটাই হচ্ছে তোমাদের তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি পড়িয়েছি। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে ফোর্সের কি রিলেশন রয়েছে সেটাও আমি পড়িয়েছি, এবং 1 নিউটন পার কুলম মানে কত ডাইন পার স্ট্যাট কুলম, বা এত নিউটন পার কুলম সমান কত ডাইন পার স্ট্যাট কুলম, সব কিন্তু পড়ানো হয়ে গেছে। নিউটন পার কুলম্বের সাথে ডাইন পার স্ট্যাট কুলম এবং ডাইন পার স্ট্যাট কুলম্বের সাথে নিউটন পার কুলম্বের সম্পর্ক সব এই ভিডিওর মাধ্যমে আমরা কভার করেছি। এই ভিডিওতে এখন অবধি আমরা যা কভার করেছি তার উপর কি কি কোয়েশ্চেন হতে পারে আমরা যাওয়ার আগে একটুখানি দেখে নেবো এবং ভিডিওটাকে এখানেই এন্ড করব। তো এখান থেকে মোটামুটি এই কয়েকটা কোশ্চেন হতে পারে যেগুলো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করেছি। সিজিএস পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা, এসআই পদ্ধতিতে একক আধানের সংজ্ঞা, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ বিবৃতি করো এবং ক্রিয়া প্রতিক্রিয়া বল যে সমান এবং বিপরীতমুখী হয়েছিল সেটা প্রমাণ করতে দিতে পারে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র কাকে বলে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাকে বলে তার সমীকরণ মানে যেটা আমরা প্রমাণ করেছিলাম যে E = F/Q যেটা বার করেছিলাম এই সমীকরণটা বানাবে, মানে এখানে মানে আর কি লিখবে, কিভাবে এসছে সেটা দেখাবে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সাথে কুলম্বীয় যে আকর্ষণ বল বা F এর মধ্যে সম্পর্ক কি সেটা প্রতিষ্ঠা করতে দিতে পারে। 1 নিউটন পার কুলম সমান কত ডাইন পার স্ট্যাট কুলম সেটা আসতে পারে, 1 ডাইন পার স্ট্যাট কুলম সমান কত নিউটন পার কুলম সেটা আসতে পারে। তো এই মোটামুটি 8টা কোশ্চেন হতে পারে, আগের ভিডিওতে 6টা কোশ্চেন দিয়েছিলাম। তো এই কোশ্চেনগুলো আশা করি তোমরা খাতার মধ্যে টুকছো এবং আমি যেভাবে উত্তরগুলো বলছি এবং এখানে যেভাবে পড়াচ্ছি সেই অনুযায়ী শুনে শুনে আশা করি খাতার মধ্যে লিখছো। যদি না করে থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো এই জিনিসগুলো খাতার মধ্যে টুকে নাও। এই কোশ্চেনগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু আমি সব করিয়েছি।
ঠিক আছে, একবার খাতার মধ্যে লিখে নাও। আর আমি কিন্তু উত্তর সহ করে দিয়েছি, ঠিক আছে। তো উত্তরগুলো ভালো করে ভেবেচিন্তে আমি যেভাবে বলেছি সেভাবে আমার কথাগুলো শুনে ভিডিওটাকে পজ করে করে লিখে নেবে এবং এগুলো সব করে নেবে, ঠিক আছে। এই ভিডিও থেকে এই মোটামুটি 8টা মতন প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন 8টা মতো হতে পারে, ঠিক আছে। তো চলো এই ভিডিও আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে ফের দেখা হবে এবং সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।